পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সামনে একেবারেই চলে এসেছে। তা তোমাদের আমরা বলেছিলাম যে আমরা নিয়মিতভাবে ক্লাস 10-এর ইতিহাসের 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর ও 8 নম্বরের যে প্রশ্ন হয় সেই প্রশ্ন ইয়ার ধরে অর্থাৎ যে বছরে এসেছিল সেগুলো ধরে আমরা প্রশ্ন উত্তর দেব এবং 2 মার্কসের যে বছরের বছর কোশ্চেন এসেছিল বা সেই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেগুলো আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্ন এসেছিল সেটা আমরা কমপ্লিট করেছি, প্রথম অধ্যায় হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে মাধ্যমিকে আসেনি কিন্তু গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন যেগুলো 2025 সালে তোমাদের মাধ্যমিকে আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, বামাবোধিনী পত্রিকা থেকে ঊনবিংশ শতাব্দী কিরূপ সামাজিক তথ্য জানা যায়? এই বামা কথাটার অর্থ হচ্ছে নারী, আর বোধিনী কথাটির অর্থ হচ্ছে প্রশংসা। অর্থাৎ বামাবোধিনী পত্রিকাটির বাংলা অর্থ দাঁড়ায় নারীর প্রশংসা করা। 1863 সালে উমেশচন্দ্র দত্ত এই পত্রিকাটি প্রকাশিত করেন। এই পত্রিকাটিকে থেকে 1863 সাল মানে ঊনবিংশ শতাব্দী, তো কাজে ঊনবিংশ শতাব্দীতে নারীদের অবস্থা, তাদের চিকিৎসাবিদ্যা, পশুপালন, গৃহকর্ম, শিল্পকর্ম, পরিবার ও সমাজ অর্থাৎ নারীকে কেন্দ্র করে যা কিছু আবর্তিত হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বা প্রথমার্ধের দিকে সেগুলো কিন্তু আমরা এই গ্রন্থ থেকে অর্থাৎ বামাবোধিনী পত্রিকা থেকে আমরা জানতে পারি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার উদ্দেশ্য। আমরা জানি এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এবং এখানে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তৎকালীন সমাজ সংস্কারে বা চেতনায়, জনগণের মধ্যে চেতনায় বিশেষ ভূমিকা পালন করেছিল। কারণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যে নীলকর সাহেবরা নীল চাষকে কেন্দ্র করে নীল চাষিদের উপর যে অত্যাচার করেছিল তার কিন্তু আমরা জানতে পারি এই পত্রিকার মাধ্যমে। দ্বিতীয়ত, তিনি এই পত্রিকার মাধ্যমে বহুবিবাহের বিরোধিতা করেছিলেন, কারণ তৎকালীন বাঙালি হিন্দু সমাজে একটি প্রচলিত প্রথা ছিল বহুবিবাহ, কিন্তু তার ফলে মেয়েদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছিল তা দূর করার জন্য তিনি এর বিরোধিতা করেছিলেন এবং মদ আমদানিরও কিন্তু বিরোধিতা করেছিলেন, কারণ মদ জিনিসটা মাধ্যমে কিন্তু পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। তৃতীয়ত যে প্রশ্নটা আছে দেখো, গ্রামবার্তা প্রকাশিকার উদ্দেশ্য কী ছিল? এই চ্যাপ্টারে যে সকল পত্রপত্রিকা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছিল গ্রামবার্তা প্রকাশিকা। এর সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। এবার কাঙাল কেন? কারণ তিনি নিজেকে কাঙাল বলে পরিচয় দিতেন, কারণ তিনি সেই সময় দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকতেন এবং তাদের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতেন। এই কাঙাল হরিনাথ সম্পাদিত যে পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকা, এই থেকে আমরা তৎকালীন আর যুগের বা সময়ের গ্রামের আর্থরাজনৈতিক অবস্থা জানতে পারি, কৃষকদের উপর কীরকম শোষণ হতো আমরা জানতে পারি, এবং পুলিশ যে কীরকম অত্যাচার বা নির্যাতন করতো সেটা কিন্তু আমরা জানতে পারি। এর পরের প্রশ্নটা থাকে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাবু সমাজকে কীভাবে তুলে ধরেছেন? এই কালীপ্রসন্ন সিংহ মহাশয় হুতুম প্যাঁচা নকশা, তিনি হুতুম প্যাঁচা নাম ধারণ করে তৎকালীন ক্ষয়িষ্ণু বাঙালি সমাজের যে চিত্র সেটা তুলে ধরেছেন এবং বাবুদের, তৎকালীন বাবু সম্প্রদায়ের কলুষিত চরিত্রকে অর্থাৎ বাজে চরিত্রকে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছিলেন। যেমন এই বাবু সম্প্রদায়ের মধ্যে সেই সময় যে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছিল সেটা তিনি তুলে ধরেছেন। দ্বিতীয়ত হচ্ছে বাবু সম্প্রদায় হঠাৎ করে কিছু মানুষ বড়লোক হয়ে গিয়েছিল এবং এই বড়লোক হয়ে এই বাবুরা যে অন্ধভাবে পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করেছে এবং সম্পূর্ণ
নিজের যে অস্তিত্ব অর্থাৎ বাঙালিয়ানা ভুলে গেছে সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এখানে দেখো 3 নম্বরটা হবে না, এটা দুটোই হবে, অর্থাৎ 3 নম্বরটা বাঙালিয়ানা ভুলে সম্পূর্ণভাবে পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করেছে। এবার দেখো হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটির গুরুত্ব। এই কালীপ্রসন্ন সিংহ মহাশয় রচিত হুতুম প্যাঁচা নকশা গ্রন্থ থেকে আমরা তৎকালীন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে বাবু সমাজ, সেই বাবু সমাজের যে জীবনযাপন সেটা আমরা জানতে পারি এবং এই গ্রন্থের মাধ্যমে লেখক তৎকালীন সমাজের ত্রুটিগুলি তুলে ধরেছেন এবং তা সংশোধনের চেষ্টা করেছেন। এরপর দেখো বাংলার নবজাগরণের দুটি সীমাবদ্ধতা। এই ঊনবিংশ শতাব্দীর ইটালির রেনেসাঁসের অনুকরণে বাংলার নবজাগরণ দেখা দিয়েছিল এবং ইটালিতে যেমন জনসচেতনতা দেখা দিয়েছিল, বাংলাতে সেরকম দেখা দেওয়ায় ইটালির সাথে তুলনা করা হয়েছে। তবে এই বাংলার নবজাগরণের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতাগুলো হলো, দেখো প্রথমত এটা হিন্দু সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সার্বিক বাংলার মধ্যে হয়নি, কেবল হিন্দু সমাজের মধ্যেই ছিল, কারণ বাংলা সেই সময় কেবল হিন্দু না অন্যান্য সম্প্রদায়ের মানুষও বসবাস করত। এবং 2 নম্বর, এটা শুধু শহর কেন্দ্রিক ছিল, অর্থাৎ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে গ্রাম এবং মফস্বলে কিন্তু এই নবজাগরণের বিস্তার তেমন ঘটেনি। এবার দেখো বাংলার নবজাগরণ কি। ঊনবিংশ শতাব্দীতে বাংলায় পাশ্চাত্য ও পাশ্চাত্য আদর্শবাদে বা শিক্ষার ভিত্তিতে তৎকালীন সমাজ ও সংস্কৃতিতে যে এক নতুন চেতনার জাগরণ হয় তাই ইতিহাসে নবজাগরণ নামে পরিচিত। এর কি উল্লেখযোগ্য দিকগুলি হলো, দেখো এক হচ্ছে বাংলা তথা ভারতের যে গৌরব ছিল বা ঐতিহ্য ছিল সেটাকে পুনর্মূল্যায়ন করা এবং এটা ক্রমশ দর্শন, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রেও কিন্তু পরিব্যাপ্ত হয় বা ছড়িয়ে পড়ে। এবারটা দেখো বিবেকানন্দ কীভাবে নব্য বেদান্তের মতাদর্শ সূচনা করেন বা নব্য বেদান্ত কী, এটা আবার 4 নম্বরেও আসতে পারে। তা বিবেকানন্দ যে বেদ বা বেদান্তের যে নতুন ব্যাখ্যা দেন, ইতিহাসে তাহাই নব্য বেদান্ত নামে পরিচিত। এর উল্লেখযোগ্য দিকগুলি কী ছিল, দেখো এই বেদান্তকে শুধু তাত্ত্বিকভাবে তুলে ধরলে হবে না, কীভাবে মানুষের সার্বিকভাবে কল্যাণ করা যায় সেটার দিকে তিনি জোর দিয়েছিলেন। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, জীব সেবাই কিন্তু শিব সেবা, কাজেই মানুষের যাতে সার্বিক কল্যাণ হয় সেটার দিকেই নজর দেওয়া আগে উচিত। দ্বিতীয়ত বিবেকানন্দ আত্মমুক্তির চেয়ে সমাজের উন্নতি, কারণ একটা জিনিস মনে রেখো, সমাজের বাইরে কিন্তু আমরা নয়, সমাজ উন্নতি হলেই আমাদের উন্নতি হবে, সমাজের সার্বিক কল্যাণ হলেই আমাদের হবে। কাজেই কেবল নিজের মুক্তি নয়, সার্বিকভাবে সমাজের উন্নতির উপর কিন্তু বিবেকানন্দ গুরুত্ব আরোপ করেছেন। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যে হিন্দু কলেজের তরুণ কি বলবে একেবারে বয়ঃসন্ধিকালের শেষের দিকে অধ্যাপক ডিরোজিও মাত্র 17 বছর বয়সে সে হিন্দু কলেজের ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। বুঝতেই পারছো তার যোগ্যতা। তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের থেকে একটু বড়ই হবে। তা এই ডিরোজিও অনুগামীরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায়ের নামে পরিচিত। আরেকটা কথা, এই ছাত্ররা কিন্তু অনেকাংশে এর থেকে বড় ছিলেন। এই ছাত্রদের মধ্যে অন্যতম হলেন রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র প্রমুখ। অর্থাৎ ডিরোজিওর নেতৃত্বে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যারা হিন্দু সমাজের রক্ষণশীলতার প্রতি বিরোধিতা করেছিল, সমূলে কুসংস্কারকে তুলে ফেলতে চেয়েছিল, তারাই ইতিহাসে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এদের সম্প্রদায়ের মধ্যে আরও ছিলেন রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীরা তাদের বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা মুখপাত্রের মাধ্যমে তৎকালীন যে হিন্দু সমাজে বিভিন্ন কুসংস্কার এবং রাজনৈতিক বিষয়ে লেখালেখি শুরু করেন এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। এবার দেখো ব্রাহ্ম সমাজের যে কোনো দুটো সমাজ সংস্কারমূলক। আমরা জানি রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর বা কেশবচন্দ্র সেনের হাত ধরে এই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলন, পরবর্তীকালে অবশ্য এটা বিভক্ত হয়ে পড়েছিল কেশবচন্দ্র সেনের, সেটা আমাদের আছে লেখা। তা এই ব্রাহ্ম সমাজ সংস্কারের
উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। যেমন এক হিন্দু ধর্মের যে প্রচলিত কুসংস্কার ছিল বা পৌত্তলিকতা ছিল, সেগুলো তিনি দূর করে নিরাকার ব্রহ্মের উপাসনার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। এবং 2 নম্বর, ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সমাজে সতীদাহ প্রথার কিছুটা হলেও অবসান ঘটে, স্ত্রী শিক্ষার বিস্তার ঘটে, অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পায়। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন এবং কেন, বা উইলিয়াম কেরি বিখ্যাত কেন? আমরা জানি ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন মিশনারিরা এসেছিলেন। তারা কেবল ধর্ম নয় বা খ্রিস্ট ধর্ম নয়, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এবং এদের মধ্যে অন্যতম হয়েছিলেন এই শ্রীরামপুর ত্রয়ী। এই শ্রীরামপুর ত্রয়ী হলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জে মার্শম্যান। এদের উদ্যোগে 1800 সালে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন এবং 1818 সালে যে শ্রীরামপুর কলেজ, আমাদের কাছেই শ্রীরামপুর যে বিখ্যাত কলেজ, সেই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন। এবং এদের উদ্যোগেই শ্রীরামপুরে যে একটা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, মিশন প্রেস নামে পরিচিত, যেটা সেই ছাপাখানার মাধ্যমে বাংলা ভাষায় মুদ্রণ ব্যবস্থার প্রসার ঘটাতে সাহায্য করে। তাহলে এই ছিল মোটামুটি 11টি দ্বিতীয় চ্যাপ্টারের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো যদি তোমরা ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষায় যে তোমাদের 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে চলেছে, অবশ্যই ভালো নাম্বার পাবে। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদের পড়তে হবে, ফাঁকি দিয়ে কোনো কাজ হবে না। এখন থেকে যদি তোমরা ভালো করে পড়াশোনা করো, যে পরের বছর অর্থাৎ 2025 সালে যে 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা ভালো ফল পাবে। ইতিহাস বিষয় বলতে পারি, আমি যেগুলো বলছি, যে সাজেশানটা দিচ্ছি বা প্রশ্ন উত্তরগুলো লিখে দিচ্ছি, সেগুলো যদি তোমরা লিখে নিয়মিত প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো এবং লিখতে হবে, তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে অবশ্যই ভালো মার্কস পাবে। এটা আমার দীর্ঘ 20-21 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি। কাজেই যদি দেখো উপকার হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো পরীক্ষা হোক।